বন্ধুরা, এমন এক পৃথিবীর কল্পনা করুন যেখানে মাটির কোনো চিহ্ন নেই, চারিদিকে শুধু অথই জল। এই জল এতটাই গভীর যে আমাদের পৃথিবীর সবথেকে গভীর মারিয়ানা খাতকেও এর সামনে একটা ছোট গর্ত বলে মনে হয়। বিজ্ঞানীদের মতে এই গ্রহের জলের গভীরতা প্রায় 160 কিলোমিটার। কিন্তু 100 আলোকবর্ষ দূরের এই গ্রহের গভীরতা বিজ্ঞানীরা পরিমাপ করলেন কিভাবে? সেই উত্তরটা জানার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের TOI 1452b এর রহস্যময় দুনিয়ায় নিয়ে যাব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। এই নতুন গ্রহটি আমাদের পৃথিবী থেকে 100 আলোকবর্ষ দূরে ড্রাকো নক্ষত্র মণ্ডলে অবস্থিত। এই দূরত্বটা শুনতে অনেক বেশি মনে হতে পারে, কিন্তু সত্যি কথা বলতে কি, আমরা যদি আমাদের আজকের সবথেকে দ্রুত গতির রকেট নিয়েও সেখানে যাই, তা আমাদের সেখানে পৌঁছাতে কয়েক লক্ষ বছর সময় লেগে যাবে। কিন্তু আপনি যদি পুরো মহাবিশ্বের মানচিত্রের দিকে তাকান, তাহলে এই দূরত্বটা কিছুই না। মহাকাশের হিসেব অনুযায়ী TOI 1452b গ্রহটি আমাদের প্রতিবেশী। এটাকে সবার প্রথমে নাসার টেস্ট মিশন খুঁজে পেয়েছিল। মনে করুন আপনি রাতের অন্ধকারে দূরে জ্বলতে থাকা একটা উজ্জ্বল বাল্ব বা স্ট্রিট লাইটের দিকে তাকিয়ে আছেন। হঠাৎ সেই লাইটের সামনে দিয়ে একটা ছোট মশা বা পোকা উড়ে গেল। তার ফলে কি লাইটটা বন্ধ হয়ে যাবে? একেবারেই না, তবে আলোর উজ্জ্বলতা কিন্তু 1 সেকেন্ডের জন্য কমে যাবে। নাসার টেস্ট স্যাটেলাইটও ঠিক এই কাজটাই করে। সেটা মহাকাশে হাজার হাজার নক্ষত্রের দিকে অনবরত তাকিয়ে থাকে। যখন কোনো গ্রহ তার নিজের নক্ষত্রের সামনে দিয়ে যায়, তখন নক্ষত্রের আলো সামান্য কিছুটা কমে যায় বা ঝাপসা হয়ে যায়। এই ঝাপসা আলোর মাধ্যমে বিজ্ঞানীরা জানতে পারেন যে সেখানে TOI 1452b নামের একটা গ্রহের অস্তিত্ব আছে। এখন প্রশ্ন হলো, এত দূরে বসে বসে কোনো গ্রহের সাইজ বা আকার কিভাবে পরিমাপ করা হয়? এর জন্য বিজ্ঞানীদের সবথেকে নির্ভরযোগ্য অস্ত্র হলো ট্রানজিট মেথড। মনে করুন আপনি একটা অন্ধকার ঘরে বসে আছেন এবং আপনার সামনে একটা উজ্জ্বল বাল্ব জ্বলছে। এখন যদি সেই বাল্বের সামনে দিয়ে একটা ছোট মাছি উড়ে যায়, তাহলে কি হবে? বাল্বটা কি নিভে যাবে? না, কিন্তু বাল্বের আলো কয়েক সেকেন্ডের জন্য একটু কমে যাবে, তাই না? কারণ সেই মাছিটা তার বডি দিয়ে কিছুটা আলো আটকে দিয়েছিল। ঠিক এই কমে যাওয়া আলোর অনুপাত হিসেব করে বিজ্ঞানীরা জানতে পেরেছেন যে রহস্যময় গ্রহ TOI 1452b আকারের দিক থেকে আমাদের পৃথিবীর থেকে প্রায় 70% বড়। শুধু তাই নয়, আলো কমে যাওয়ার এই ঘটনাটা প্রতি 11 দিনে একবার ঘটে, যার অর্থ সেখানে মাত্র 11 দিনে একটা বছর সম্পূর্ণ হয়ে যায়। গ্রহটির আসল উপাদান জানার জন্য শুধু আকার নয়, তার ওজন জানাও জরুরি ছিল। এর জন্য বিজ্ঞানীরা ব্যবহার করেছেন রেডিয়াল ভেলোসিটি মেথড। মহাকর্ষ বলের নিয়ম অনুযায়ী শুধু গ্রহই নক্ষত্রের চারিদিকে ঘোরে না, বরং গ্রহের গ্র্যাভিটিও নক্ষত্রকে নিজের দিকে সামান্য টানে। এর ফলে নক্ষত্রটা নিজের জায়গায় সামান্য দুলতে বা ওয়েবেল করতে শুরু করে। কানাডার বিজ্ঞানীরা অত্যন্ত সংবেদনশীল SPI ROU যন্ত্রের সাহায্যে নক্ষত্রের এই সামান্য নড়াচড়ার স্পিড মেপে ক্যালকুলেট করে বের করেছেন যে এই গ্রহটা ওজনে আমাদের পৃথিবীর থেকে প্রায় 5 গুণ বেশি ভারী। যখন বিজ্ঞানীরা গ্রহটির আকার ও ওজনকে মিলিয়ে তার ঘনত্ব বের করলেন, তখন এক চমৎপ্রদ তথ্য সামনে আসে। এর ঘনত্ব পাথরের মতো শক্তও নয়, আবার গ্যাসের মতো হালকা নয়। কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে এই গ্রহের ওজনের মোট প্রায় 30% অংশই হল জল। আমাদের পৃথিবীতে যেখানে মোট ওজনের 1%-এরও কম জল থাকার কারণে সমুদ্রের গড় গভীরতা 4 কিলোমিটার হয়ে থাকে, সেখানে 30% জল থাকা এই গ্রহের সমুদ্রের গভীরতা 160 কিলোমিটার থেকে শুরু করে প্রায় 500 বা 1000 কিলোমিটার পর্যন্ত হতে পারে। ভবিষ্যতে যদি কোনো স্পেসশিপ এই গ্রহে পৌঁছায়, তাহলে সেখানে নামার জন্য কোনো শুকনো মাটি বা দ্বীপ পাওয়া যাবে না। চারিদিকে শুধু অথই নীল মহাসাগর দেখা যাবে। তীব্র মহাকর্ষ বলের কারণে সেখানে নিজের শরীরকে অত্যন্ত ভারী বলে মনে হবে এবং প্রতিটা ধাপ ফেলার জন্য প্রচুর শক্তি লাগবে। এছাড়াও এটি একটি বাইনারি সিস্টেমে থাকায় সেখানকার আকাশে একসঙ্গে দুটো সূর্যের এক অদ্ভুত ও সুন্দর দৃশ্য দেখা যাবে, যার ফলে প্রতিটা জিনিসের দুটো করে ছায়া তৈরি হবে। সেই দৃশ্য সত্যি অদ্ভুত হবে। এবার কল্পনা করুন যে আমরা একটা অত্যন্ত উন্নত সাবমেরিন নিয়ে এই গভীর সমুদ্রে নামছি। আমরা সেখানে কি কি দেখতে পাবো জানেন? আপনি যত গভীরে নামবেন, সূর্যের আলো হারিয়ে যেতে থাকবে এবং চারিদিকে শুধু গভীর অন্ধকার নেমে আসবে। কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জ অন্ধকার নয়, বরং জলের চাপ। সেখানে চাপ এতটাই বেড়ে যাবে যে আমাদের পৃথিবীর কোনো সাধারণ সাবমেরিন সেই চাপ সহ্য করতে পারবে না এবং কাগজের মতো দুমড়ে মুচড়ে যাবে। কিন্তু ধরে নেওয়া যাক যে আমরা কোনোভাবে একদম নিচে তলদেশে পৌঁছে গেলাম। পৃথিবীতে যখন আমরা সমুদ্রের নিচে যাই, তখন আমরা কি পাই? বালি, মাটি বা পাথর। কিন্তু TOI 1452b এর গল্প একেবারে আলাদা। যেখানে জলের ওজন এবং চাপ এতটাই বেশি যে বিজ্ঞানীরা মনে করেন নিচে থাকা জল বরফে পরিণত হয়ে যায়। তবে এটা সেই বরফ নয় যা আপনারা আপনাদের ফ্রিজে জমান।
বিজ্ঞানের ভাষায় একে বলা হয় আইস 7। সাধারণত বরফ ঠান্ডাই হয়, কিন্তু এই বরফটা অত্যন্ত অদ্ভুত। এটা অত্যন্ত গরম তাপমাত্রাতেও গলে না, বরং শক্ত থাকে। এমনটা হয় কারণ ওপর থেকে জলের চাপ এতটাই বেশি থাকে যে জলের অণুগুলো নড়াচড়া করতে পারে না এবং জবরদস্তি একটা কঠিন কাঠামোর মধ্যে আটকে যায়। এর মানে হলো এই গ্রহের কেন্দ্রস্থল হয়তো পাথর বা লোহা দিয়ে তৈরি নয়, বরং গরম ও কঠিন ক্রিস্টাল বরফ দিয়ে তৈরি হতে পারে। এটা এমন এক দুনিয়া যেখানে জল বাষ্পীভূত হয় না, বরং প্রচণ্ড চাপের কারণে পাথরের মতো শক্ত হয়ে যায়। এবার একদম শেষে সেই সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসা যাক, যার জন্য আমরা এত খোঁজখবর করছি। কি সেই প্রশ্ন, এই গ্রহে কি জীবন সম্ভব? সেখানে কি কেউ থাকে, নাকি ভবিষ্যতে মানুষ সেখানে গিয়ে বসতি গড়ে তুলতে পারবে? শুরুটা ভালো খবর দিয়ে করা যাক। এই গ্রহটা নিজের নক্ষত্রের থেকে একদম সঠিক দূরত্বে অবস্থিত, যাকে বিজ্ঞানের ভাষায় গোল্ডিলক্স জোন বলা হয়। এর মানে হলো সেখানকার তাপমাত্রা এতটাও গরম নয় যে জল বাষ্পীভূত হয়ে উড়ে যাবে, আবার এতটাও ঠান্ডা নয় যে সবকিছু জমে বরফ হয়ে যাবে। সেখানে গ্রহের উপরিভাগের জল তরল অবস্থায় থাকতে পারে, যা জীবনের জন্য সবথেকে প্রথম ও প্রধান সত্য। কিন্তু পুরো ছবিটা এতটা পরিষ্কার নয়। এখানে একটা খারাপ খবরও আছে। জীবন গড়ে ওঠার জন্য শুধু জলের উপস্থিতি যথেষ্ট নয়। আমাদের পৃথিবীতে জীবনের শুরুটা এই কারণে হয়েছিল কারণ সমুদ্রের জল নিচে পাথর এবং খনিজের সাথে অনবরত সংস্পর্শে থাকে। জল আর পাথরের মধ্যে হওয়া এই কেমিক্যাল রিয়াকশন থেকেই জীবনের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান তৈরি হয়। সমস্যা হলো TY1452b এর সমুদ্রের তলদেশে সম্ভবত শক্ত বরফের একটা মোটা স্তর আছে। এই বরফের দেওয়ালটা একটা বাধা হিসেবে কাজ করে। এটা উপরে থাকা তরল জলকে নিচে থাকা পাথরের কোরের সঙ্গে মিশতে দেয় না। যদি জল এবং পাথর একে অপরের সংস্পর্শে না আসে, তাহলে জীবনের জন্য প্রয়োজনীয় রাসায়নিক উপাদান তৈরি হওয়া খুবই কঠিন হয়ে পড়বে। তাই সেখানে জল অগাধ থাকলেও হয়তো সেটি জীবনের জন্য মরুভূমি হতে পারে। তবে আমরা শুধুমাত্র অনুমানের ওপর নির্ভর করে বসে থাকব না। আমরা খুব তাড়াতাড়ি এই রহস্যের আসল সত্য জানতে চলেছি। মানুষ ইতিমধ্যে এ যাবৎকালের সবথেকে শক্তিশালী এবং অ্যাডভান্স টেলিস্কোপ মহাকাশে পাঠিয়েছে, যার নাম জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। এখন জেমস ওয়েবের নজর এই জলের গ্রহের ওপরে আছে এবং সেটা এর গভীরে গিয়ে গোয়েন্দাগিরি করতে চলেছে। জেমস ওয়েব একটা বিশেষ প্রযুক্তি ব্যবহার করবে, যাকে বলা হয় ট্রান্সমিশন স্পেকট্রোস্কোপি। যখন এই গ্রহটা নিজের নক্ষত্রের সামনে দিয়ে যাবে, তখন নক্ষত্রের আলো এই গ্রহের বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে ফিল্টার হয়ে আমাদের কাছে পৌঁছাবে। জেমস ওয়েব সেই ফিল্টার হয়ে আসা আলোকেই পরীক্ষা করবে। আলো সেই কণাগুলোর মধ্যে এই গ্রহের বায়ুমণ্ডলের পুরো বায়োডেটা লুকিয়ে থাকবে। যদি জেমস ওয়েব সেখানে বায়ুমণ্ডলে অক্সিজেন, মিথেন, কার্বন ডাই অক্সাইড বা ওজনের মতো গ্যাসের সংকেত পেয়ে যায়, তাহলে সেটা একটা বিশাল বড় আবিষ্কার হবে। কারণ এগুলো হলো সেই সমস্ত গ্যাস যা সাধারণত জীবন থাকার দিকে ইশারা করে। যদি এমনটা হয়, তাহলে সেটা মানব ইতিহাসের সবথেকে বড় দিন হবে। কারণ তখন আমরা প্রমাণের সাথে বলতে পারবো যে এই বিশাল মহাবিশ্বে আমরা একা নই। আমাদের পৃথিবীর মতো বা হয়তো তার চেয়েও এক অনন্য দুনিয়া সেখানে হাজির আছে। সো বন্ধুরা, আজকের আলোচনা শোনার পর আপনার কি মনে হচ্ছে, এই গ্রহে কি সত্যি জলের উপস্থিতি থাকতে পারে? আর যদি সত্যি জল থেকে থাকে, তাহলে কি সেখানে প্রাণের উপস্থিতি আছে? আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।